জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত হলে রাষ্ট্র শক্তিশালী হয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। বন্ধ ৩ পাটকল চালু করতে চুক্তি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান ইসির। বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সকল প্রস্তুতি সম্পন্ন, জানালেন অ্যাটর্নি জেনারেল। খেলাপি ঋণ আদায় নিলাম ব্যবস্থায় ব্যর্থ হচ্ছে ব্যাংক। আইনি দীর্ঘসূত্রতায় আটকে আছে হাজার হাজার কোটি টাকা। আদায় পদ্ধতি পরিবর্তনের তাগিদ। লোডশেডিং এর পটুয়াখালীর আলিপুর মহিপুর বন্দরে তীব্র বরফ সংকট, সমুদ্রে যেতে পারছেন না শত শত মাছ ধরার ট্রলার। ইকামার মেয়াদ শেষ ও কারখানা নিবন্ধিত কর্মী ছিলেন না। রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 10 প্রবাসী, বিমা সুবিধা পাওয়া নিয়ে শঙ্কা সহকর্মীদের। এবং 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বৃহস্পতিবার ডারউইনে মারারা স্টেডিয়ামে। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর হয়, যার মধ্য দিয়ে 619 কোটি টাকা বিনিয়োগে চালু হবে বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3 পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা 3টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। মিল 3টি চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। সরকার প্রধান বলেন, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই যেখানে সবাই এখন যে অবস্থায় আছে তার চেয়ে ভালো থাকবে। এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। সবকিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই, আমাদের এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই আরও কিছু বন্ধ থাকা শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগের মধ্য দিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আরও কিছু মিলের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার। ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সাক্ষাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন। আর ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান সরকার প্রধান।
এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের মধ্যেই প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই শুধু এ নির্বাচনে অংশ নিচ্ছে বিরোধী দল। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আগামী 20 আগস্ট সংসদ কক্ষে বিশেষ বৈঠক ডেকেছে ইসি। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেন নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের দায়িত্বশীলরা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নেই। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন বলেও জানান তিনি। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। যখন সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি তাতেও এই রাষ্ট্রপতিতে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে রাষ্ট্রপতি নির্বাচনে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরো অনেক বেশি সম্মানিত হতেন। জাতীয় সংসদে বৈঠক শেষে নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে সংসদ অধিবেশন কক্ষেই, পরে গেজেট প্রকাশ করবে কমিশন। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। 1991 সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচারের কথাও জানান ইসি সচিব। লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার সকালে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। তারই ধারাবাহিকতায় রামিসা হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি শেষ করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, কার্যতালিকায় থাকা নুসরাত ও আসিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়া মাত্রই রামিসা হত্যা মামলার শুনানি শুরু করতে প্রস্তুত রাষ্ট্রপক্ষ। মামলাটির দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতে রাষ্ট্রপক্ষ সব ধরনের আইনি তথ্য প্রমাণ প্রস্তুত রেখেছে বলেও জানান তিনি। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। হলমার্ক থেকে বেক্সিমকো, সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংক, খেলাপি ঋণ আদায়ে নিলাম প্রক্রিয়ায় সফল হতে পারেনি কেউ। প্রায় 30,000 কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর একাধিক কারখানা, জমি সহ বিভিন্ন সম্পদ নিলামে তুললেও একজন ক্রেতাও পায়নি জনতা ব্যাংক। ফলে মামলা, নিলাম আর আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় আটকে আছে হাজার হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বড় শিল্প গোষ্ঠীর খেলাপি ঋণ আদায়ে শুধু নিলাম নয়, পুরো আদায় ব্যবস্থাকেই নতুন করে সাজাতে হবে। সাদিয়া লাবণীর প্রতিবেদন।
হলমার্ক কেলেঙ্কারি দেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঋণ জালিয়াতির এই ঘটনা ঘটে 2012 সালে। সোনালী ব্যাংকের রূপসা শাখা থেকে ভুয়া এলসি এবং নথিপত্র জালিয়াতের মাধ্যমে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ। বিশাল অঙ্কের খেলাপি ঋণ উদ্ধারের অংশ হিসেবে হলমার্ক গ্রুপের কারখানা, জমি ও যন্ত্রপাতি বিভিন্ন সময়ে নিলামে তোলে সোনালী ব্যাংক, কিন্তু একটি টেন্ডারও জমা পড়েনি কখনো। অর্থ উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকটি। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে সামনে আসে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য। রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার দাপটে নামে বেনামে ব্যাংকের 1/3 অর্থই লুট করে নিয়েছে প্রভাবশালী কয়েকটি গোষ্ঠী। নিয়ম নীতিকে পাশ কাটিয়ে দেয়া এসব ঋণের বড় অংশই এখন খেলাপি। এমনই এক প্রভাবশালী গোষ্ঠী পতিত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো। প্রতিষ্ঠানটির কাছে জনতা ব্যাংকের ঋণ 30,000 কোটি টাকার কাছাকাছি। বিপুল এ অর্থ উদ্ধারে বেক্সিমকোর একাধিক কারখানা, জমি এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেল টাওয়ার নিলামে তোলে ব্যাংকটি, কিন্তু একজন ক্রেতাও পায়নি তারা। উল্টো নিলামের বিরুদ্ধে রিট আবেদন করেছে বেক্সিমকো। নিলামটা আমরা শেষ পর্যন্ত অ্যাক্টিভিশনে যেতে পারিনি, ওটা নিলামের এগেইনস্টে তারা রিট করেছিল। সেই রিটটা ভ্যাকেট করার জন্য আমরা চেষ্টা করছি। ভ্যাকেট করে এখন জানেন আপনার মামলা দায়ের করে দিয়েছি। মামলার একটা স্টেজ আছে, এটা আবার নিলামে উঠবে, তখন কোর্টের মাধ্যমে এই নিলামটা হবে। রিট আমরা সবসময় বলি, রিটটা একটা আমাদের জন্য এই ব্যাংকের যে টাকা রিকভারির ক্ষেত্রে এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণ আদায়ে আদালতের নির্দেশ মেনেই চলবে পরবর্তী কার্যক্রম। নিলাম একটা আইনি প্রসেস অনুসরণ করে নিলাম ডাকা হয়েছে, কিন্তু নিলামে তারা গ্রাহক ক্রেতা পায়নি। স্বাভাবিকভাবে এখন এই পরিমাণ কলকারখানা, তো ব্যাংক তো আর কলকারখানা পরিচালনা করবে না। অতএব এই ব্যাপারে নিশ্চয়ই ব্যাংক আদালতের কাছ থেকে একটি নির্দেশনা চাবে এবং সেই নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জানালেন, প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ কেনাকে নিরাপদ মনে করেন না অনেকে। তাই ওয়ান বায়ার ওয়ান সেলার পদ্ধতি থেকে সরে এসে একাধিক ক্রেতার অংশগ্রহণের সুযোগ রাখার পরামর্শ তার। না, ওই সিঙ্গেল ইন্ডাস্ট্রি সিঙ্গেল বায়ার ওই পলিসিতে হয়তো হবে না, কেউ সরাসরি হয়তো আসবে না। কিন্তু যদি আমি এখন ওই ইন্ডাস্ট্রি বাদ দিয়ে আমি ওইটাকে ছোট ছোট প্লট করে, ছোট ছোট ইন্ডাস্ট্রি করে, ছোট ছোট মালিকদেরকে দিয়ে দিই, এবং এখানে যদি 500টা মালিক 600টা মালিক চলে আসে, 5 বছর পরে তো আর ছেড়ে যাবে না। হলমার্ক থেকে বেক্সিমকো নাম বদলেছে ঋণের অঙ্ক, কিন্তু সংকটের চিত্র অনেকটাই এক। আর বছরের পর বছর ধরে নিলাম সফল না হওয়ায় ফিরছে না ব্যাংকের কাঙ্ক্ষিত অর্থ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। এই ক্রীড়া সংগঠক 1969 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী আরিফিন ঈশার কাছে। ঈশা, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মী এবং সংগঠকরা, জানাবেন। নাবিলা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী, এবং সে উপলক্ষে বনানী কবরস্থানে বিএনপির নেতাকর্মীরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। আরাফাত রহমান কোকো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না শুধু, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন।
তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন 2002 থেকে 2005 সাল পর্যন্ত। তিনি বাংলাদেশের ক্রীড়া সংগঠন থেকে শুরু করে সকল ধরনের ক্রীড়াকে উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিদেশি বিনিয়োগ আনতেও সহায়তা করেন এবং তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তবুও বিএনপির নেতাকর্মীরা মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আজকে ওনার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের পরিবার ফ্যাসিবাদের সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে এবং তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ওনার বক্তব্য শেষ করেন এবং এগিয়ে আসছে নেতাকর্মীরা, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসছেন। এই ছিল আমার কাছ থেকে বিস্তারিত। ঈশা, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় তার সব অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে সাকিব আল হাসানের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেছেন ডাক্তার জাহেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। জানান, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে। উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে জানান ডাক্তার জাহেদ। বলেন, ভারত সরকারকে গুরুত্ব দিয়ে বিষয়টি ভাবতে হবে। তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। এ সময় ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের সফর নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, 180 দিনে বিএনপি সরকারের অর্জন জাতির কাছে তুলে ধরবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি বিদ্যমান আইনে পর্যালোচনা করছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানান। তিনি বলেন, হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট, বিষয়টি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দেখা হচ্ছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তর প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এটি নিয়ে আইনি প্রক্রিয়া তদন্ত চলছে। Our High Commissioner met with the Prime Minister of Bangladesh yesterday. আপনি যে দুটি বিষয় তুলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ এবং হাদি হত্যা মামলা। হাদির বিষয় আমি আগেই বলেছি, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। নিজস্ব প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি। As I said before, that our position has been very clear on this particular matter.
সাভারের হিমায়তপুরের শ্যামপুরে অভিযান চালিয়ে একটি 3তলা বাসা থেকে 9টি ককটেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এ সময় রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে বোমা রাখার ঘটনায় শনাক্ত আরিফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সাভার থানার ওসি সাইফুল আলম জানান, বিস্ফোরক ব্যবহার করে দেশের নাশকতার পরিকল্পনা চলছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আরিফকে বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল বলেও জানান তিনি। অভিযানে ককটেল, হাতবোমা ছাড়াও কেরোসিন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়। পরে নিষ্ক্রিয় করা হয় 5টি ককটেল। প্রায় 7 ঘন্টার অভিযান শেষে উদ্ধার হওয়া আলামত সাভার মডেল থানায় হস্তান্তর করে সিটিটিসি। বিভিন্ন জাতীয় গান পাউডার, সায়ানাইড সহ বিস্ফোরক তৈরির বিভিন্ন উপাদান এগুলো পাওয়া গেছে। এনটিআরসি এর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আলম এহসানুল হক মিলন। রাজধানীতে এক সেমিনারে তিনি জানান, এ সংক্রান্ত একটি সভার রেজুলেশন নিয়ে বিতর্কটি ওঠে। বলেন, গুপ্ত কেউ রেজুলেশনের নিচের অংশ কেটে এ অপপ্রচার চালিয়েছে। এ সময় এসএসসিতে কম পাশের হার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জোর করে কাউকে ফেল করিয়ে দেয়া যায় না। সম্প্রতি বেসরকারি শিক্ষকদের নিয়োগ পদ্ধতি নিয়ে বিতর্ক সামনে আসে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি রেজুলেশনে উল্লেখ করা হয়, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ না হয়ে নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এমন সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়লে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। বিষয়টি পরিষ্কার করেন শিক্ষামন্ত্রী আলম এহসানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তিনি জানান, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি দলীয় সিদ্ধান্ত? মন্ত্রী বলেন, রেজুলেশনের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে। একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। এছাড়া শিক্ষামন্ত্রী আরো বলেন, এবার এসএসসি পরীক্ষায় যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি তাদের হতাশ না হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে বলেন। জোর করে কাউকে ফেল করানো যায় না। ড্রপ করেছে গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব, না আমি নিজের কাঁধে নেব? যেসব স্কুলে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি সেসব স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে ক্রমেই দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 130 জনে। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 99 জন। এদিকে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে 2 শতাধিক রোগী। স্বাস্থ্য বিভাগ বলছে, সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওড়াঞ্চলে স্বাস্থ্যসেবা ঠিকমতো পৌঁছাতে না পারায় আক্রান্ত ও মৃতের হার তুলনামূলক বেশি। ক্রীড়ার ওপর একটি বিশ্ববিদ্যালয় করা হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে বনানী কবরস্থানে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। বলেন, 71-এর সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন জিয়াউর রহমান। তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারেক রহমানের নির্দেশে বিএনপি ছাত্রদের আন্দোলনের সঙ্গে সর্বদা সংহতি জানিয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
সমস্ত বিয়োগান্তক ঘটনা, ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে 11 দফা নির্দেশনা দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। কিন্তু অভিযোগ উঠেছে প্রশাসনের এসব নির্দেশনা মানছেন না অনেক হাউসবোট মালিক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। মান্না, কি ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চালানো হচ্ছে কিনা জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাটে এবং এই জায়গা থেকেই কিন্তু টাঙ্গুয়ার হাওরের যে হাউস বোট, সেই হাউস বোট এখান থেকেই ছেড়ে যায়। এবং আপনি জানেন যে সুনামগঞ্জের যে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক সৌন্দর্যের জলাভূমি, এইখানে দেশ বিদেশ থেকে প্রতিদিনই কিন্তু হাজার হাজার পর্যটক আসেন এই টাঙ্গুয়ার হাওর ঘুরতে। এবং এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা যে পর্যটক তাদের নিরাপত্তার স্বার্থে এবং টাঙ্গুয়ার হাওরের যে নির্দিষ্ট একটি জায়গা আছে, সেই জায়গার পরিবেশ রক্ষা করার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 11টি নির্দেশনা দেওয়া হয়। এবং গত আগস্টের 1 তারিখেই কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এবং নির্দেশনায় তাদেরকে বলা হয়েছিল যে হাউসবোট যে মালিক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তাদের যেই নির্দেশনা আছে সেই নির্দেশনা যাতে পালন করা হয়, যাতে করে টাঙ্গুয়ার হাওরের যেই ইসিএ অর্থাৎ পরিবেশগত সংকটাপন্ন এলাকার ভিতরে কোনো ধরনের হাউস বোট এবং পর্যটকবাহী নৌযান প্রবেশ করতে পারবে না, যাতে করে এইখানের যেই প্রাকৃতিক যেই সৌন্দর্য এবং এইখানের যেই পরিবেশ, সেই পরিবেশ যাতে ঠিক থাকে সেই জন্যই কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং সেই নির্দেশনা অমান্য করছে প্রতিদিনই হাউসবোট সেই যেই ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে যাতে কোনোভাবেই যাতে হাউসবোট প্রবেশ করতে না পারে, কিন্তু তারপরেও সেখানে হাউসবোট প্রবেশ করছে। এবং প্রতিনিয়তই কিন্তু এখানে যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং সেই মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিদিনই হাউসবোট মালিকদের জরিমানা করার মতনও খবর আমরা পাচ্ছি। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে যাতে কোনোভাবেই হাউসবোট প্রবেশ করতে না পারে এবং বাজনা যাতে না করতে পারে, সেজন্য প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালনা করছে তাহিরপুর উপজেলার যে স্থানীয় প্রশাসন, সেই প্রশাসন। বিশেষ করে হাউসবোট নিবন্ধন, হাউসবোটের পর্যটকদের জন্য তাদের সেফটির যেই সরঞ্জাম, সেই সরঞ্জাম এবং বিশেষ করে হাউসবোটের নিবন্ধনের জন্য 10 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, যাতে করে প্রত্যেকটি হাউসবোট যাতে প্রশাসনের নিবন্ধনের আওতাধীন থাকে। নাবিলা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবশেষ তথ্য। মান্না, ধন্যবাদ আপনাকে। আজ বিশ্ব হাতি দিবস। বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্য হাতি রক্ষায় যখন বিশ্বজুড়ে নানা উদ্যোগ, তখন শেরপুরের গারো পাহাড়ে মিলছে আশার খবর। গেল 1.5 বছরে এই পাহাড়ে জন্ম নিয়েছে প্রায় 20টি হাতির শাবক। বনে পর্যাপ্ত খাবার আর নিরাপদ পরিবেশ থাকায় হাতির দল এখানে বংশ বিস্তার করছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে হাতির এই আবাসস্থল রক্ষায় কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। শেরপুরের মধুটিলা, রাংটিয়া ও বালিজুরি রেঞ্জের আওতায় প্রায় 25,000 একর বনভূমি। এর মধ্যে বালিজুরি রেঞ্জের বেশ কিছু এলাকায় এখনও টিকে আছে গভীর বন। বছরের বেশিরভাগ সময় কয়েকটি হাতির দল অবস্থান করে এই এলাকায়। গত 1.5 বছরে এই পাহাড়ে জন্ম নিয়েছে 20টি হাতির শাবক। স্থানীয়রা বলছেন, গহীন পাহাড়ে গেলে প্রায় দেখা মেলে হাতির শাবকের। হাতি এখন বর্তমানে 15-16টা বেশি, অন্যান্য বছরের চায় হাতির সংখ্যা অনেক বেশি, অত্যাচার কম। দাবার খায় হাতি বাচ্চা দিছে 10-15টা। এখন ওই ভয়ে তো আমরা
কত সময় যাই কত সময় যাইনি। কোন হাতি আসে বাচ্চা দিছে 10-15টাই। ঘন জঙ্গল আর পর্যাপ্ত খাবার থাকায় বালিজুড়ি এলাকায় বারবার ফিরে আসে হাতির দল। সম্প্রতি কয়েকটি পালে শাবকও দেখা গেছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা। নিরাপদ আবাসস্থল এর কারণে এখানে হচ্ছে যে বন্য হাতির হচ্ছে যে প্রজননটা হচ্ছে যে বেড়ে গেছে। আমি বিগত 2 বছরে এখানে প্রায় হচ্ছে যে 10 থেকে 15টি হচ্ছে যে বন্য হাতির বাচ্চা প্রসব করার হচ্ছে ঘটনার প্রমাণ পেয়েছি। বন বিভাগের মতে হাতির সংখ্যা বেড়ে যাওয়া গারো পাহাড়ের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক বার্তা। তবে বন ধ্বংস হলে বিপন্ন হতে পারে এই প্রাকৃতিক ভারসাম্য। আমাদের এখানে বনটা ভালো আছে। আপনারা যদি এখন দেখেন যে এই মুহূর্তেও শেরপুরে 200-র অধিক হাতি কিন্তু রয়েছে এবং সেই হাতিগুলো কিন্তু বনের ভিতরে আছে। তারা কিন্তু কৃষকদের যে জমি সেই জমির কোনো ক্ষতি করছে না। বিশ্ব হাতি দিবসে গারো পাহাড়ে নতুন শাবকের আগমন যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া আশার বার্তা। এই ধারা ধরে রাখতে বন দখল ও ধ্বংস বন্ধ, বন খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কার্যকর প্রশাসনিক উদ্যোগ চান স্থানীয়রা। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে মাদকের গডফাদারদের তালিকা হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। ফলে অর্থবিত্তে ফুলে ফেপে উঠেছে গডফাদাররা। এবার মাদক কারবারিদের সেই সম্পদ জব্দে পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তরাঞ্চল জুড়ে শতাধিক মাদক কারবারির সম্পদ নিয়ে চলছে অনুসন্ধান। রাজশাহী বিভাগে অনেকেই মাদকের কারবার করে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। এমন মাদক কারবারিদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতোমধ্যে জব্দ হয়েছে গোদাগাড়ী উপজেলার আব্দুল্লাহ ও তার স্ত্রী সায়রা বেগমের সম্পদ। অনুসন্ধান চলছে রাজশাহীর মাদারপুরের জাহাঙ্গীর, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, চাঁপাডাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান শাহিদ রানা টিপু ও জুয়েল মেম্বারের সম্পদের। অধিদপ্তরের তালিকায় আরও আছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শীষ মোহাম্মদ শিশু, বাঘা উপজেলার রুবেল মোল্লা সহ অনেকের নাম। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চল জুড়ে শীর্ষ মাদক কারবারির তালিকা করা হয়েছে। গোদাগাড়ির যারা গডফাদার রয়েছে, হিরোইনের গডফাদার রয়েছে, মাদক ব্যবসায়ী, তাদের 20 জনের একটা তালিকা তৈরি করেছি এবং তাদের বিরুদ্ধে অলরেডি ইনভেস্টিগেশন চালু রয়েছে। মোটা দাগে যেটা আমরা বলি, আমাদের 184 জন মাদক ব্যবসায়ীর তালিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা তাদের এরকম গডফাদারদের তালিকা করেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকা শীর্ষ মাদক কারবারিরা সাফাই গাইছেন নিজেদের পক্ষে। আমাকে তো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, অস্ত্র মাদক নিয়ে আমাকে 2 দিন গুম করে রেখেছিল। সব পালাতক মামলা হয়েছে, মামলা সব শেষ হয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থার পাশাপাশি সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। সমন্বিত কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি। সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সিন্ডিকেটের রুট অনেক শক্ত, যার কারণে এই রুটটাকে উপড়ে ফেলা যায় না। তবে আমি মনে করি যে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার। উত্তরের সীমান্তে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করছে প্রায় 300 গডফাদার। তাদের নিয়ন্ত্রণে আছে আরো সহস্রাধিক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চলছে ইলিশের ভরা মৌসুম। এর মধ্যে লোডশেডিং এর কারণে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় 150 টাকার বরফের ক্যান বিক্রি হচ্ছে 300 টাকায়। তারপরও পর্যাপ্ত যোগান না থাকায় সমুদ্রে যেতে পারছেন না শত শত মাছ ধরার ট্রলার। এতে লোকসানের মুখে পড়েছে জেলেরা। সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরার ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। আর এই এক কারণে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। মৎস্যবন্দর আলিপুর ও মহিপুর এলাকায় অন্তত 26টি বরফ কল আছে। এর মধ্যে কোনো কোনো কল প্রতিদিন 20 থেকে 200 ক্যান পর্যন্ত বরফ উৎপাদন করে। কিন্তু গত 10 দিন ধরে টানা লোডশেডিং এর কারণে পর্যাপ্ত বরফ পাচ্ছেন না জেলেরা। আবার 150 টাকার বরফ ক্যান কিনতে হচ্ছে 300 টাকায়। তাতেও চাহিদা পূরণ হচ্ছে না। এতে ভরা মৌসুমে লোকসানের মুখে পড়ছেন জেলেরা। 3-4 দিন যাবত কুলে বসে রয়েছি। এখন হলো ইলিশের মৌসুম, কারেন্টের অভাবে আমরা বরফ পাইতেছি না। অনেক কারেন্ট সমস্যা করতে আছে, কারেন্ট আয় আর যায়।
কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, যেটুকু হয় 1 ঘন্টা হ্যাঁ আবার কইলে যায়। ভাই আমরা 3-4 লাখ টাকার বাজার করে বসে রয়েছি, বরফ কারেন্টের কারণে উৎপাদন হচ্ছে না। বরফ কল মালিকরা বলছেন বরফ উৎপাদনের জন্য টানা 15 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকা দরকার। তবে টানা বিদ্যুৎ সরবরাহের জায়গায় লোডশেডিং এ বরফ উৎপাদন সম্ভব হচ্ছে না। আমাদের মহিপুর আলিপুর মিলে বরফ কল আছে ধরেন 36টা বরফ কল থাকার কারণে আমরা বিদ্যুতের জন্য বরফ উৎপাদন করতে পারতেছি না। আমাদের বিদ্যুৎ না হইলে আমাদের সিস্টেম লস হচ্ছে এবং কারেন্টের ক্ষতি হচ্ছে, বারবার ট্রিপ দিচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছে মৎস্য অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল বরফ সরবরাহের উপর। সময় মতো সমুদ্রে যেতে না পারলে এর প্রভাব পড়তে পারে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায়। উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারবো। জ্বালানি সংকট কেটে গেলে এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকা পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে লোডশেডিং এর সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। বর্তমানে জ্বালানি সংকটের কারণে সারা দেশে লোডশেডিং বিদ্যমান রয়েছে এবং যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ আছে এই সকল পাওয়ার প্ল্যান্টও দ্রুত উৎপাদনে আবার ফিরে আসবে। জেলার মোট বিদ্যুতের চাহিদা 130 মেগাওয়াট, সরবরাহ হচ্ছে 85 মেগাওয়াট। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্রমাগত দখল ও দূষণে ধুঁকছে ফেনী শহরের রাজাঝির দিঘি। চারপাশের হাঁটার রাস্তা দখল করে গড়ে উঠেছে 4 শতাধিক দোকান। দিঘিতে ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা ধরনের বর্জ্য। অযত্নে নষ্ট হচ্ছে গাছপালা। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করে প্রাণ ফিরিয়ে দেয়া হোক দিঘিটির। ফেনী জেলার প্রাচীন ঐতিহ্যের একটি রাজাঝির দিঘি, যা ঘিরে একসময় গোড়াপত্তন হয়েছিল ফেনী শহরের। জনশ্রুতি আছে 500 বছর আগে ত্রিপুরার এক রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দিঘিটি খনন করেন। তবে মানুষের অবসর সময় কাটানোর এই স্থানটি হারাতে বসেছে ঐতিহ্য আর সৌন্দর্য। 100 বছর ধরে করা হয়নি সংস্কার। দিঘিতে ফেলা হচ্ছে ময়লার আবর্জনা। অবৈধ দখলের কারণে নেই দিঘি পাড়ের রাস্তায় হাঁটার সুযোগও। এছাড়া দক্ষিণ ও পূর্ব পাশের দুটি সড়কের বেশিরভাগই দখলে নিয়েছে হকাররা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। রাজাঝির দিঘির চারপাশে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ নেই। এখানে আপনি সন্ধ্যা গনিয়ে আসতেই আপনি এখানে ছিনতাইকারী থাকে, তারপর বখাটেরা উৎপাত বেড়ে যায়, তারপর আপনার কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যায়। এখানে পরিবেশটা আরো একটু সুন্দর হলে ভালো হতো। যেমন এখানে একটা সন্ধ্যার পরে একটা মেয়ে নিরাপদে হাঁটতে পারে না। বারবার এখানে অবৈধ দখলদাররা এটা দখল করে নিচ্ছে। এখানকার যে মানুষ হাঁটা চলার যে মূল দিঘির পার সেটি বারবার ব্যাহত হচ্ছে। চতুর্পাশে ময়লা আবর্জনা যেভাবে স্তূপ করে থাকে, প্রশাসন কিংবা ফেনী পৌরসভা কোনো কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো নজর নেই। দিঘির সৌন্দর্য বর্ধনের স্বার্থে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, ঐতিহ্যবাহী দিঘিটি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই ব্যাপারে আসলে সম্মিলিত উদ্যোগ দরকার। এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আমরা যখন এটি সৌন্দর্য বর্ধনের কাজ, পাশাপাশি এখানে নারী পুরুষ সকলেই আসে, শিশুরা আসে, তাদের জন্য একটি পাবলিক টয়লেট নির্মাণ করা যায় কিনা এটাও আমাদের পরিকল্পনায় রয়েছে। ভ্রাম্যমাণ অবৈধ দখলদার থেকে মুক্ত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি। দিঘির ময়লা আবর্জনা পরিষ্কার ও চারপাশের রাস্তা দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শহরবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ।